নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আপনারা জানেন আমরা ষড়যন্ত্রী কমিশন নাম দিয়ে পরপর এপিসোড করে চলেছি, কারণ বাংলা সহ ভারতের যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর করতে গিয়ে বহু বিএলওর মৃত্যু ঘটেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, সাধারণ নাগরিকরা আতঙ্কিত হয়ে মারা যাচ্ছে। মৃতের সংখ্যা নয় নয় করে প্রায় 50 জনের ওপর পৌঁছেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, সর্বত্র, এমনকি বিজেপি শাসিত গুজরাট, দিনের পর দিন বিজেপি শাসিত গুজরাট, সেখানেও বিএলওর মৃত্যু ঘটেছে। উল্টো দিকে এত তাড়াহুড়ো করে ইলেকশন কমিশন এই কাজটা করছে, কেন করছে? তার পেছনে কিসের উদ্দেশ্য আছে? তারা কি সত্যি সত্যি যে আমাদের দেশে যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আছে তাদেরকে একটা সেকশনকে ডি ভোটার অথবা ভোটার তালিকা থেকে ডিলিট করার জন্য এই প্রক্রিয়াটা করছে? তাদের মূল উদ্দেশ্যটা কি? পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর মূল উদ্দেশ্যটা কি? পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুরে কয়েক কোটি হিন্দিভাষী মানুষ বাস করেন। বিহার, উত্তরপ্রদেশের মানুষ অনেকে অনেক দিন ধরে বাস করছিলেন, কিন্তু সম্প্রতি সংখ্যা জাম্প করেছে। তারা অনেকেই দুটি রাজ্যেই ভোটার আছেন। আদৌ এসআইআর করে কি তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে? অথচ মতুয়ারা আতঙ্কিত। এই ব্যাপারে আমরা আলোচনা করব। আজকে আমাদের মধ্যে রয়েছে ডক্টর অরিন্দম বিশ্বাস, আমার দীর্ঘদিনের বন্ধু এবং জাতীয় বাংলা পরিষদের সভাপতি। কারণ অরিন্দম এই ব্যাপারটায় দীর্ঘদিন ধরে স্টাডি করছে। অরিন্দম, তোমাকে স্বাগত জানাই। তুমি আগে অতীতে আমাদের বিভিন্ন প্রোগ্রামে এসেছিলে, আমি তখন অন্য জায়গায় হয়তো ইন্টারভিউ নিয়েছি। তা প্রথমেই তোমার কাছে আসি। তুমি দিনের পর দিন গত 2-3 মাস ধরে লাগাতার প্রচার করছো যে বিজেপি যে বাংলা বিরোধী যে স্ট্যান্ড এবং এই এসআইআর করে যে বাঙালিদের বাদ দিতে যাচ্ছে, অথচ হিন্দি ভাষীরা থেকে যাবে হয়তো ভোটার তালিকায়, যারা সম্প্রতি বিহারের ভোট দিয়েছে, পূর্ব ইউপি, ইউপির অন্যান্য স্থান, বিহার, এই সামগ্রিকভাবে এই এসআইআরটাকে তুমি তোমাদের জাতীয় বাংলা পরিষদ আলাদা করে যে সংগঠন, এবং তুমি কিভাবে দেখছো? কারণ তোমার মতো একজন চিকিৎসক যে সমস্ত ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, নিশ্চয়ই তুমি এটা স্টাডি করেছো। তুমি ঠিক কিভাবে এটাকে দেখছো একটু যদি ব্যাখ্যা করো। সাউন্ড অন করতে, সাউন্ডটা অন করতে হবে। সাউন্ড অফ আছে। হ্যাঁ, ঠিক আছে। প্রসূনদা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুদেরও ধন্যবাদ জানাই। আর আপনার প্রশ্নের আমি উত্তর নিশ্চয়ই দেব। আমরা জাতীয় বাংলা পরিষদ যখন এসআইয়ের বিষয়টা শুনলাম, জানলাম, একটু পড়াশোনা করলাম, তখন দেখলাম যে এই বিষয়টা কিন্তু খুবই মানে একটা ট্রিকি উইকেটের মধ্যে আপনাকে খেলিয়ে দেওয়া হচ্ছে। কারণ নাম বাদ যাবে, 11টা ডকুমেন্ট, মানে হেন তেন করে মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলা, মানুষকে একটা অবসাদের মধ্যে ফেলা, আর মানুষকে একটা চিন্তায় ফেলা। এবং এই যে ডকুমেন্টস লাগবে, এইটা করবে, স্পেশাল কথাটা জুড়ে দিলাম। সামান্যভাবে যদি আমি বলতাম যে আমি ভোটের আগে একটা রিভিশন করব, যে মৃত মানুষ যারা, তারা তাদের তো ভোটাধিকার হতে পারে না, যারা বাইরের বিদেশের নাগরিকত্ব নিয়েছে তাদের ভোটাধিকার হতে পারে না, যারা একটা বা দুটো ভোটার কার্ড আছে দুটো রাজ্যে সেটা হতে পারে না, সেই বিষয়গুলোকে আমরা দেখব, যাতে জালি ভোটার, মানে কোনো যাদের অপ্রয়োজনীয় ভোটার যাতে না থাকে। কিন্তু এই স্পেশাল করতে গিয়ে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব এড়িয়ে এই প্রমোট করার দায়িত্বটা দিয়ে দিল রাজনৈতিক দলকে। এবং রাজনৈতিক দলের মধ্যে বিজেপি প্রথম এটাকে নিয়ে এত প্রমোশন করলো, এবং কিছু নেতা তাদের কিন্তু নির্বাচন কমিশন কোনো দায়িত্ব দেয়নি যে তোমরা অ্যাডভার্টাইজ করো বা প্রমোট করো, আর বলতে থাকো 1 কোটি মানুষ বাদ যাবে, রোহিঙ্গা বাদ যাবে, বিভিন্ন মানুষ বাদ যাবে, বাংলাদেশি বাদ যাবে, এই করে একটা ভুল ধারণা সৃষ্টি করে মানুষকে কিন্তু একটা বিপদে ফেলা। সেই কারণে এসআইআর এর বিরুদ্ধে আমরা নেমেছিলাম। এখন আমাদের 2 বছরের সংগঠন সীমিত ক্ষমতা, সেখানে আমরা রাস্তায় পর্যন্ত নেমেছি, বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছি, বিভিন্ন জায়গায় পথসভা করেছি। এই পথসভা করেও যাদের নামার কথা ছিল, অর্থাৎ বুদ্ধিজীবীদের, আপনি টানা কিছু বুদ্ধিজীবীকে নিয়ে আপনি সাক্ষাৎকার নিয়েছেন,
তারা সুন্দরভাবে বুঝিয়েছে। সেই বোঝানো ভিত্তিতে বলুন, তারা কিন্তু তাদের হাতে মিডিয়াটা নেই। একটাই অসুবিধা হচ্ছে, পুরোপুরি সামাজিক মাধ্যমে ভরসা করতে হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া ভাগ হয়ে গেছে, কেউ এসআইআর এর পক্ষে বলছে, কেউ এসআইআর এর বিপক্ষে বলছে, অর্থাৎ কেউ বিজেপির সাথ দিয়েছে, কেউ তৃণমূলের সাথ দিয়েছে। এই করতে গিয়ে মানুষ কিন্তু, সাধারণ মানুষ একটা বিভ্রান্ত হয়েছে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যে ভয়টা আমাদের ছিল যে ভোটার যদি বাদও যায়, প্রচুর ফিকটিশিয়াস ভোটার তারা কিন্তু অ্যাডেড হবে। এবং প্রথম আমাদের বাড়ি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমাদের বাড়িতে যখন আমাদের বাড়িতে প্রত্যেক 40 জনের সাথে কারা থাকে না, কে থাকে, সেই বিষয়টা আমরা জানি। কিন্তু কলকাতায় অন্য ফ্ল্যাটে এরকম থাকে না, সেখানে 200টা ফ্ল্যাট, কে পাশের বাড়িতে কি হলো কেউ জানে না। আমরা যখন লিস্টটা পেলাম, 5টা নাম এলো যারা কোনোদিন 2008 থেকে আমি কসবায় এই জায়গায় আমি থাকছি, তো এই ফ্ল্যাটে 5 জন নাম এলো যারা কোনোদিন থাকেনি, একেবারে ফিকটিশিয়াস নাম এলো। বিএলও এসে দিয়ে গেল, আমাদের যিনি সেক্রেটারি তিনি প্রত্যেকটা মেলালেন, মিলিয়ে বললেন যে এইরকম নামের কেউ নেই। তখন ওরা বাধ্য হয়ে লিখে দিয়ে চলে গেল, যে একটা নোট করে চিপকে দিল একটা, মানে আমাদের যে বোর্ডটা আছে সেখানে, যে এরা নেই। এইবার যে ভয়টা আমরা পাচ্ছিলাম, আমাদের বাড়িতে যদি এই ঘটনাটা আমরা ঘটতে পারি বা আমরা এটাকে ঠিক করে দিলাম, আমরা এটাকে রেকটিফাই করে দিয়েছি। কিন্তু কত ফ্ল্যাট আছে যেখানে 200-250 করে ফ্ল্যাট, মানে ফ্যামিলি থাকে, আবার কেউ থাকে না, এরমও তো আছে। যারা আজকে তারা থাকে না, ভোটাধিকার রয়েছে তাদের। তো ঘটনা ক্রমে আমরা দেখতে শুরু করলাম যে যদি এইরকম ভাবে, আমরা তখন আমাদের সংগঠনের ব্যাপারটা এলো, তখন দেখলাম যে এইরকম ভাবে যদি কলকাতায় এরকম লাখো লাখো ফ্ল্যাটে যদি এরকম করে 5-6 জনও বাড়ে, সেখানে তো বাড়তে থাকবে ভোটার, 6 লাখ ভোটার বেড়ে যেতে পারে। তো যেটা বিহারে করেছে, অ্যাডিশনও করেছে, অনেক ফেক অ্যাডিশন হয়েছে, ফিকটিশিয়াস নাম ঢুকিয়েছে। আর 75টা সিটে 55 থেকে 900 ভোটে ব্যবধানে বিজেপি বা নীতিশ কুমার জয়ী হয়েছে, জেডিইউ। এই জায়গাটা বাংলায় নিয়ে আমাদের ভয় ছিল। এখন এই যে নামগুলো ফিকটিশিয়াস আসছে, সেটা বিএলওর পক্ষে জানা সম্ভব না, বিএল এর পক্ষে জানা সম্ভব না। কারণ ফ্ল্যাট গুলোতে সাধারণত বিএলএরা, মানে তৃণমূলের হোক, সিপিএম এর হোক, এরা কেউ আসে না, মানে ওইরকম ভাবে মেশে না যে কে এলো থাকলো। এটা বাড়ির লোকজনকে বোঝাতে হয়, জানতে হয়। সেইখানে আজকে আমাদের ফ্ল্যাটে না হয় একজন নেবারের সাথে আরেকজন নেবারের খুব ভালো আলাপ আছে, কিন্তু বাকি এরম ফ্ল্যাট আছে যেখানে কিন্তু নেবারদের মধ্যে যোগাযোগ নেই। তারা কেউ 6 মাসে থাকছে, এসে 3 মাস করে থাকছে, কে থাকলো কে এলো এরম নাম যদি আসতে থাকে, বাইরের থেকে ভোটার নিয়ে এসে সে সেনগুপ্ত প্রবাসী করে দিল। আমাদের যেটা হয়েছে, একজন দাগা আর 3 জন সেনগুপ্ত। তো সে তখন ভোটের লাইনে আপনি কাকে অবাঙালি বলবেন আর কাকে বাঙালি বলবেন। আরেকটা বিষয় আমরা যেটা দেখলাম, যে অবাঙালি ভোটার বাদ যাবে না, পরিষ্কার কথা। বড়বাজার থেকে যারা আসছে তাদের নাম বাদ যাবে না, নাম যে বাদ যাবে সেই বাঙালি হিন্দুদের, যারা প্রান্তিক এরিয়াগুলোতে থাকে, মতুয়াদের, মুসলমানদেরও কিচ্ছু হবে না। আসাম বারবার দেখিয়ে দিয়েছে, বাঙালি মুসলমানদেরও কিছু হবে না, উর্দু মুসলমানদেরও কিছু হবে না, হবে বাঙালি হিন্দুদের, যারা বিভিন্ন সময় তারা হয়তো কাগজ জোগাড় করতে পারেনি, বা কাগজ জোগাড় করেছে, বা ভুলবশত বিজেপির কথায় সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে। সিএ অ্যাপ্লাই করতে গেলেই কিন্তু আপনার সব আগের যা যা ডকুমেন্ট সব কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। এই জায়গাটা বোঝানো। আমি জাস্ট থামাচ্ছি, আমাকে আজকে সন্ধ্যেবেলা একজন ফোন করেছে, করে বলেছে সে তার বাড়ি বনগা চত্বরে, বলে দেখুন প্রসূনবাবু, যোগাযোগ করলাম আপনার নম্বর পেয়ে, আমার কিন্তু লিস্টে নাম আছে 2002, কিন্তু আমি অলরেডি সিএ তে অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে কি আমার নাম বাতিল হয়ে যাবে? তাহলে কি আমি বেনাগরিক হয়ে যাব? আমি তাকে কি উত্তর দেবো জানি না। আমি বললাম, না আপনি করেছেন অ্যাপ্লিকেশন, এখন অনেকদিন তো সময় লাগবে। বলে, না আমি তো ভোটার কার্ডে 2002 সালেও নাম আছে, 24-এও ভোট দিয়েছি, কিন্তু আমি তো বাংলাদেশি, আমি তো অ্যাপ্লাই করতে বলেছিল, এই বিজেপি করে দিয়েছি। এখন অনেকে আমাকে বলছে যে আমার নাম এইবার তো ভোটার তালিকায় উঠবেই না,
প্লাস আমি বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে যাবো, আমি কিন্তু তার কোনো জবাব দিতে পারি না। এগাল এক। সেকেন্ড থিং হচ্ছে, যে সফটওয়্যার লাগালে এই যে অবাঙালি হিন্দিভাষী, তাদের প্রতি আমার কোনো বিরূপ ব্যাপার নেই, কিন্তু তাদের লক্ষ লক্ষ মানুষের বিহারেও নাম আছে, উত্তরপ্রদেশেও নাম আছে। রিপোর্টাররা অলরেডি ধরেছিল যে 5 লক্ষ উত্তরপ্রদেশের লোকের নাম বিহারের ভোটার তালিকায় ছিল। অথচ এই মুহূর্তে হাওড়াতে, হাওড়া প্রপার বা হাওড়া মিউনিসিপাল এরিয়ায় যদি বলা হয়, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির প্রাক্তন কাউন্সিলররা দাবি করছেন যে হিন্দিভাষী বিহারি এবং ইউপির মানুষের সংখ্যা হচ্ছে 55%, বাঙালি হচ্ছে 45%। এবং অ্যাজ অন টুডে সেন্সাস তো হয়নি, কিন্তু যে রিপোর্ট পাওয়া যাচ্ছে কলকাতা শহর এবং কলকাতার আশপাশ মিলিয়ে বাঙালি অবাঙালি প্রায় 50-50 রেশিওতে চলে গেছে। কারণ বিগত 15 বছরে এত পরিমাণে বিহার উত্তরপ্রদেশ থেকে লোকের এখানে মাইগ্রেশন হয়েছে, এমনকি যেটাকে গুলশান কলোনি বলা হচ্ছে, সেখানেও কিন্তু হিন্দিভাষী মুসলিমের সংখ্যা বেশি, বাঙালি মুসলিমের সংখ্যা কিন্তু সেখানে কম। কিন্তু এদেরকে যে আইডেন্টিফাই করে এদের দুটো ভোটার লিস্টে নাম আছে কিনা, যে সফটওয়্যার লাগালে সহজেই ধরা যায়, এমনকি যে সফটওয়্যার লাগালে নাম সার্চ করলেই ছবি এবং ঠিকানা সহ সাধারণ পলিটিক্যাল পার্টির লোকেরাও ধরে ফেলবে, সেইটা কিন্তু করেনি। এটা কি মনে হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন? এই যে এই অবাঙালি ভোটাররা ওখানেও ভোটার থাকবে, এখানেও ভোটার থাকবে, এবং তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যেই বিজেপির সাপোর্টার, আমরা সেটা জানি এবং তারা সেটা করছে। এইটাকে কি মনে হচ্ছে একটা ডিজাইন? এইটার কি কোনো আদৌ উদ্দেশ্য আছে? বিজেপি কি তাহলে বাঙালি বিরোধিতার একটা পার্টি? এই প্রশ্নটা তোমার কাছে আমি রাখতে চাই। প্রসূনদা, একটা কথা বলি, প্রথম যে প্রশ্নটা আপনাকে যে বাংলাদেশের কথা বলেছে সিএ নিয়ে, তার কিন্তু নাম না থাকারই সম্ভাবনা বেশি। একমাত্র সিএ যখন সে পাস করে যাবে যে সিটিজেন, তখন কিন্তু সেটা হবে। আর সিএ তে বিষয়টা অনেকে মানে ভুল বুঝছে। আপনার লং টার্ম পারমিট যদি থাকে, রেসিডেন্সিয়াল পারমিট যদি থাকে বা লং টার্ম ভিসা থাকে, আপনি কিন্তু তখন অ্যাপ্লাই করতে পারবেন। এই ভদ্রলোক হয়তো সেটা ফুলফিল করেছে, কিন্তু সিএ তে যতক্ষণ না ওনাকে মানে অ্যাকসেপ্টেড অ্যাজ এ সিটিজেন, তখনই উনি কিন্তু ভোটাধিকার পাবেন। সুতরাং তিনি তো এইবার পেয়ে হয়তো আছেন অলরেডি, হি হ্যাজ ভোটার কার্ড, হি কাস্ট হিজ ভোট 2002 এন্ড কাস্ট ভোট 2024। কি এখন তার ভর হয়েছে যে আমি কি তাহলে এইবার ভোটার কার্ডটাও যাবে আর বাংলাদেশি হ্যাঁ হিসেবে চিহ্নিত হয়ে যাব? যাবে। ভোটার কার্ডটা প্রথম কথা হচ্ছে ইনভ্যালিড হয়ে গেল, তার ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেল, আধার কার্ড ইনভ্যালিড হয়ে গেল। এবার আচ্ছা, তাকে যতক্ষণ না সিএ তে পাস করে, ততক্ষণ হি উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন। আর আইন পরিষ্কার বলে দিচ্ছে 18 বছরের ওপরে ভারতের নাগরিক, ভারতের নাগরিক তারাই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এদেরই সেই ক্ষমতাটা আছে। সুতরাং ওনাকে উনি যতক্ষণ না সিএ টেস্টটা পাস করে যায়, ততক্ষণ ওনার কিন্তু ভোটার কার্ডটা ভ্যালিড আর থাকছে না, নতুন করে ভয়ঙ্কর। আবার ভোটার কার্ড কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি তো এটা নিয়ে পরে আসছি, এটা ভয়ঙ্কর কাণ্ড। বাকি প্রশ্নের উত্তর চাইছি যে এইবার অবাঙালি। বাকিটা হচ্ছে, আমাদের মাননীয়া যতই হিন্দিতে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিন, গুজরাটিতে কথা বলুন, তাতে কিন্তু বরফ গলবার নয়। যে অবাঙালি ভোটারদের কথা আপনি বলছেন, তারা তাদের জায়গা পেয়ে গেছে। কয়েকজন এদিক ওদিক আছে যারা একেবারে ছোটবেলার থেকে বাংলায় আছে, তারা বাংলা কালচারটাকে ধরেছে, বেশিরভাগই তা ধরেনি। বেশিরভাগই করে মোটামুটি তারা বিজেপি ছাড়া আর কিছু চেনে না, একদম। কারণ তারা রাম ভক্ত। এইবার দ্বিতীয়ত হচ্ছে, মুসলমান, উর্দু মুসলমান কজন আছে? 1%। এই ভোটটা মমতা ব্যানার্জিকে আপনি আটকাতে পারবেন না, এটা পারবেন না, এটা মমতা ব্যানার্জি পাবে। যদি না এসে ভাগ করার জন্য ওএসি আসে, এআইএমএম তো এটাও সম্ভাবনা কম। কারণ বাংলায় উর্দু মুসলমানরাও এটা বুঝে গেছে যে আমরা যদি ভোটটা ভাগাভাগি করে দিই, তাহলে বিজেপির সম্ভাবনা বেশি। সেটার ব্যাপারে তারা কিন্তু অনেক অবগত। তারা ভোটটা কিন্তু ম্যাসিভ একটা জায়গায় ফেলবে। 2021-এ আমার যে তখনকার ড্রাইভার, সে সিপিএম কে ভোট দিত। সে যেদিন ভোটটা দেবে আমাকে খালি বললো, দাদা একটা কথা বলি, বেকার ভোটটা নষ্ট করে কি লাভ আছে, তৃণমূলকে আমরা দিয়ে দিই। এই জায়গাটা কিন্তু মুসলিমদের মধ্যে আছে, ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির দিকেই যাচ্ছে।
এখানে অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি, কোনো সন্দেহ নেই। এইবার যে প্রশ্নটা আসছে, অবাঙালি হিন্দু ভোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন শত্রুঘ্ন সিনহা জিতে গেছে, ঠিক কথা, কিন্তু আসানসোল থেকেই আপনি 7টা না 8টা অ্যাসেম্বলি সিট দেখবেন, বিজেপি হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু ভালোই ফল করবে, কারণ হ্যাঁ, অবাঙালি ভোটটা ওরা চায়। আর বিজেপি যেভাবে সিএ মানে এই যে সিএ, এনআরসি, এসআইআর নিয়ে বাংলাদেশি বারবার ঘুষপেটিয়া, হ্যাঁ, রোহিঙ্গা, এই যে একটা ঘৃণার বার্তা যে ছড়াচ্ছে, যে বাংলাদেশ থেকে এসেছে, সেটা শুধু কিন্তু অবাঙালি হিন্দুদের মধ্যে না, বাঙালি হিন্দুদের মধ্যেও কিন্তু একটা প্রভাব ফেলেছে। এটা একটা নেতিবাচক, মানে বিজেপির কাছে ইতিবাচক, কিন্তু সারা বাংলার কাছে নেতিবাচক প্রভাব। সেগুলো মিথ্যে, কিন্তু এই মিথ্যেটাই কিন্তু মানুষ গ্রহণ করেছে। তো ঘটনাচক্রে বাংলাদেশে প্রত্যেকদিন তারা দেখাচ্ছে একটা ঝামেলা হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু সেটা জানে না যে আজকে তথাগত রায়ের মতো লোকেরা গিয়ে একসময় হাসিনা যখন ছিলেন তাকেই প্রশংসা করে এসছেন যে আপনার অধীনে হিন্দুরা অনেক ভালো আছেন, যদি ওই সময় হিন্দুদের ওপর অত্যাচার কম হয়নি। কিন্তু যে অত্যাচারের কথা বারংবার বলা হয়, সেটাও কিন্তু হয় না, অতিরঞ্জিত করে এটা বলা হচ্ছে বিভিন্ন চ্যানেলে। আমি বিভিন্ন চ্যানেল বলি না, আমি বলি এই চ্যানেলগুলো হচ্ছে বিজেপির সহায়তা কেন্দ্র, বিজেপিকে সহায়ক ভূমিকাটা তারা পালন করছে। এইবার কলকাতা এবং হাওড়ার যদি ভোটারের অবাঙালি, বিহার, ইউপির হিন্দিভাষী বেড়ে যায়, তাহলে তো পুরো বিষয়টাই চেঞ্জ। তাহলে তো এই এসআইআর এর আর অ্যাকচুয়ালি তাহলে কি দাঁড়ালোটা কি? তাদের ওখানেও নাম আছে কেন? এটা কি অবস্থায় দাঁড়াচ্ছে? এটা নিয়ে যদি একটু বলো, কারণ তোমরা এটা নিয়ে এইটা রীতিমতো নিয়ে আমি গ্রাউন্ডে সবচেয়ে কাজ অবাক হই, করছো। এটা তো হচ্ছে। আমি যেখানে আছি, যে হাসপাতালে, সে হাসপাতালের কাছে একটা চায়ের দোকান আছে, সে বিহার থেকে ভোট দিয়ে এসছে, তার ভোটাধিকার এখান থেকে গেছে কিনা আমি এখনো জানি না, কিন্তু সে বিহারে ভোট দিয়ে এই সাম্প্রতিককালে ফিরেছে বাড়িতে। সে লালুপন্থী লোক, লালু, তার মনটা খারাপ যে লালু জিততে পারেনি, কিন্তু সে যদি আমি আবার এখানে জানি এসে আমি, ভোট দিতে সেটা আলাদা কথা, কিন্তু তার তো না, ভোটাধিকার এই ধরনের লোকের থাকার কথাই না পশ্চিমবঙ্গে। কথাই তাহলে না, কিন্তু ইলেকশন তার আছে ইলেকশন এখনো। কমিশন কি করছে? কমিশন কি করছে? এইটাই তো আমার বক্তব্য। এসআইআর এর কাজটা, দায়িত্ব তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন তো বোবা হয়ে আছে। আপনি কটা ইন্টারভিউ আপনি পান, আপনি কটা সাক্ষাৎকার দেখছেন? জ্ঞানেশ কুমার না ধ্যানেশ কুমার, তার কোনো দেখেছেন? আমাদের মনোজ ভাইয়া তো মানে ঘেরাও হওয়ার ভয় পালিয়ে যান পেছনের গেট দিয়ে। তো আজ অব্দি এরা একটা কথা বলেছে? কথা বলেনি, একটা কথা বলেনি যে এই যে ডাবল ভোটার হয়ে যাচ্ছে, সেটা কি করে আটকাবো বা কি অ্যাপ আমরা ব্যবহার করব। সুতরাং এই যে, যদি এটাকে ক্রিমিনাল অফেন্সে ফেলতো, যে দুটো জায়গায় ভোট দিতে পারবে না, তাহলে কিন্তু দেখতেন বাপ বাপ করে এসে সবাই গিয়ে সারেন্ডার করে দিত। কিন্তু এটাকে ক্রিমিনাল অফেন্সে ফেলেনি, এটা ক্রাইম যেটা ফেলেনি, কিন্তু এই যে ভয়টা পাওয়ায়নি যে তোমাদের জেল হতে পারে, ফাইন হতে পারে, পেনাল্টি হতে পারে, হোয়াটএভার। কিন্তু আজকে এই জায়গায় থেকে এমন একটা সিনারিও কেওস তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন, যে ডবল ভোটারও আছে। এখন মৃত ভোটারদের হয়তো বাদ দিচ্ছে, যাদের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আছে অন্য দেশে, তারা হয়তো বাদ যাবে। সব থেকে বেশি চিন্তা হচ্ছে ফিকটিশিয়াস ভোটার তৈরি করা, আর দ্বিতীয়ত হচ্ছে ডাবল ভোটার। এইটা নিয়ে আমার চিন্তাটা আছে। এইখানে তৃণমূল কতটা কি করছে আমি জানি না, সিপিএম কি করছে আমি জানি না। এই নিয়ে তৃণমূলের কাছেও আমি কোনো বক্তব্য শুনলাম না, সিপিএম এর কাছেও বক্তব্য শুনলাম না। বিজেপি এই ভোটার গুলো পেলে তো বিজেপির পক্ষে লাভ, সেটা আমি তো এটাই, নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, নিধিরাম সর্দার হয়ে বসে আছে। তার মানে তোমার অভিযোগ এই পলিটিক্যাল পার্টিদের বিরুদ্ধে এবং ইলেকশনের কমিশনের বিরুদ্ধে, জাতীয় বাংলা পরিষদের সদস্য হিসেবে জাতীয় বাংলা পরিষদ এই যে একটা এক্সক্লুশনের বিশ্বাস করলেও, যারা হিন্দি ভাষী তারা যদি এ রাজ্যের প্রকৃত বাসিন্দা হয় অসুবিধে নেই, কিন্তু তাদের ডাবল ভোটার, এইটা তার মানে চেক ইলেকশন কমিশন ইচ্ছে করেই করছে না বলে কি মনে হচ্ছে? মানে আমি একেবারে কাম টু দা হিটিং অন দা রড, আসানসোল, দুর্গাপুর, কীর্তি আজাদ আর শত্রুঘ্ন সিনহাকে তো এমনি মমতা দাঁড় করায়নি, সেই ভোটটা ভেবে দাঁড় করিয়েছিল। হয়তো তারা ক্লিক করে গেছে, কিন্তু এটা তো অ্যাসেম্বলির ক্ষেত্রে অন্যরকম দাঁড়াবে। তার মানে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক্যাল পরিবর্তন, বিজেপির পক্ষ বলছে মুসলিম বেড়ে যাচ্ছে বলে ডেমোগ্রাফিক্যাল পরিবর্তন হচ্ছে, ভাষাভিত্তিক ডেমোগ্রাফির তো বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে, এবং সেটা ইলেকশন কমিশন চেক করতে পারতো। যদি ভোটার না হতো তাদের একরকম, ভোটার হওয়া মানে জনপ্রতিনিধি হওয়া, দে হ্যাভ দ্য পলিটিক্যাল পাওয়ার, সেইটা তো তার মানে ইলেকশন কমিশন জড়িত না এই বিষয়টার সাথে।
ইলেকশন কমিশন জড়িত তো বটেই, তারা তো বিজেপিকে হাতে দিয়ে দিয়েছে তোমরা আমাদের হয়ে প্রমোট করো। আমরা মুখ ও বধির হয়ে থাকি, মাঝে মাঝে একটা দুটো প্রেস কনফারেন্স করব, যে প্রেস কনফারেন্সের কোনো মানে হয় না, ঠিক মতো উত্তর দেয় না, খালি একটাই ডেটটা এক্সটেনশন হয়েছে। আপনি আমাকে বলুন এই নিয়ে কত কথা বলেছে নির্বাচন কমিশন, যে কাদের বাদ দেব, ডবল ভোটার কিভাবে আমরা আটকাবো। আপনি আমার বক্তব্য, নির্বাচন কমিশন কটা ইন্টারভিউতে এই কথাগুলো বলেছে, একবারের জন্যও বলেনি। সুতরাং আমার একটাই বক্তব্য, নির্বাচন কমিশন পরিষ্কার কথা হচ্ছে বায়াসড, পার্টিসান অ্যাপ্রোচ, এটা ডিসক্রিমিনেটরি অ্যাপ্রোচ, অ্যান্ড দে আর হেল্পিং বিজেপি ইন মানে ইন অ্যান ইনডিরেক্ট ওয়ে, রাউন্ড অ্যাবাউট ওয়ে। এটা তো ঘটনা, একটা অবলিক ওয়েতে বিজেপিকে সাপোর্ট করে যাচ্ছে, এবার পুরোপুরি বিজেপির হয়ে তারা খেলছে। এটা তো স্পষ্ট, এটা তো আর কিছু বাকি রাখে না। মহারাষ্ট্রের পর হরিয়ানা, তারপর বিহার, সব জায়গাতেই তারা প্রমাণ করছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। সুতরাং তারা নিরপেক্ষ নয়। এখন যখন কিন্তু আমার বক্তব্য হচ্ছে পয়েন্ট ওয়াইজ তৃণমূল কংগ্রেস এগুলো তোলেনি, তৃণমূল কংগ্রেস এই পয়েন্ট ওয়াইজ এগুলো তুলতে হবে। এত বিএলএ কাজ করছে, এত নেতারা বক্তব্য রাখছে, আর তৃণমূল কংগ্রেস তখন একটা দিন বাদে বাদেই প্রেস কনফারেন্স করছে দুজন করে। সেই দুজন মুখপাত্রর কাছ থেকেও আমি এখনো পর্যন্ত এই বিষয়টা শুনতে পেলাম। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। মানে প্রথম কথা, আমাদের যে প্রাথমিকভাবে যে বিহার চলে যাওয়ার পরে, বিহারে জানো ভাগলপুরে কিভাবে 1 টাকায় আদানিদের জমি দিয়ে দেওয়া হয়েছে, প্রায় 62,000 কোটি টাকার জমি। এবং এই দুই গুজরাটি, মোদি এবং শাহ, আর ওদিকে গৌতম আদানি এবং তার সাথে মুকেশ আম্বানি, এই 4 গুজরাটির শাসন চলছে ভারতে। পশ্চিমবঙ্গটা এতদিন ডাইরেক্ট গুজরাটি শাসন থেকে মুক্ত ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম বিহারে যেটা ঘটলো, সেই অমিত শাহ যা ঠিক করলেন সেটাই হলো। এমনকি হোম মিনিস্ট্রি নীতিশ কুমারের হাত থেকে কেড়ে নিয়ে ক্লাস 7 পাস সম্রাট চৌধুরীর হাতে তুলে দেওয়া হলো, যার বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, যে মানে ভুল এফিডেভিট দিয়েছে, মিথ্যে এফিডেভিট দিয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। কখনো লিখছে ক্লাস 7 পাস, কখনো লিখছে মাধ্যমিক ফেল, কখনো লিখছে আমেরিকা থেকে ডক্টরেট, যার বাতিল হয়ে যাওয়ার কথা। সেই রকম লোককে অমিত শাহ হোম মিনিস্টার করে দিল এবং চাবি দিয়ে দিল। বিহারের ইতিহাসে এই ঘটনা ঘটে। অর্থাৎ দুটো গুজরাটি তাদের ইচ্ছে মতো বিহারটা চালাবে। তাহলে পশ্চিমবঙ্গও কি বিজেপি এই গুজরাটিদের হাতেই তুলে দিতে চাইছে? পশ্চিমবঙ্গের বাঙালি হাতে কি তাহলে তপন শিকদারের সময় আমরা দেখেছিলাম, যে জলুবাবুর ক্ষেত্রে দেখেছিলাম, যে পশ্চিমবঙ্গের বিজেপি বাঙালির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের কথাই চলছে। যদিও আডবাণী বাজপেয়ীর মতো স্টলওয়ার্টরা ছিলেন, কিন্তু আজকের দিনে একেবারে হাঁটু মোড়া যে বিজেপি, তারা পশ্চিমবঙ্গটাকেও কি ওই বিজেপির হাতেই তুলে দিচ্ছে? এবং তারা অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। কখনো সেই বিজেপির লোকেরা জানো যে সোনার বাংলা গান গাওয়া নিয়ে এই আসামেই এফআইআর হয়েছে। তো এই বিজেপি তো বাংলাকে চেনে না। এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখুন, একটা কথা প্রসন্ন, আপনার সাথে আমি একমত। বিজেপির যে শিক্ষিত লোকগুলো ছিল, এল.কে. আদবানি, অটল বিহারী বাজপেয়ী, কে.আর. মালখানি, কেদারনাথ সাহানি, মদনলাল খুরানা, সুষমা স্বরাজ, সেই অরুণ জেটলিও কিছুটা পেয়েছে, এই জেনারেশনটা আর নেই। এখন পুরোপুরি ব্যবসায়ী বিজেপি হয়ে গেছে, অশিক্ষিত, তাদের কোনো সংস্কৃতির দিকে তাদের কোনো ঝোঁক নেই। সেই বিজেপি যে স্ট্রাগল করেছিল, এবং যে বিজেপি একসময় বাংলাতেও ছিল, সে অনিন্দ্য মিত্র হোক, তপন শিকদার হোক, তাদের একটা শিক্ষা ছিল। কিন্তু ঘটনাচক্রে আজ যে বিজেপিকে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই বিজেপি বা দিলীপ ঘোষও আপনাকে আমি বলছি, সেই শিক্ষাগত যোগ্যতা, সেই পড়াশোনা কিন্তু তাদের অভাব। তারা হচ্ছে র্যাবেল রাউজার বলে একটা কথা বলে, রাস্তায় লোক তাতানো, এটা ছাড়া কিন্তু তাদের আর কিন্তু কোনো রকম কন্ট্রিবিউশন নেই। এইবার গুজরাটিদের ব্যাপারটা হচ্ছে, তারা বেশিরভাগই ক্ষেত্রে তারা মুসলমান বিরোধী হয়ে থাকে, সেটা গোদ্রা বারবার প্রমাণ করেছে। এবং গুজরাটকে হিন্দি ল্যাবরেটরি, হিন্দি ল্যাব, সেটা নিয়ে অনেকদিন বলেছে এটা একটা হিন্দুইজমের ল্যাব। তো এই ল্যাবটার থেকে তৈরি হয়েছে বিভিন্ন নেতা। তো ঘটনাক্রমে যত দিন গেছে তত কিন্তু গুজরাটের দখলটা চলে গেছে বিজেপির হাতে। আরএসএস কি বলছে, আরএসএস কে পাত্তাও হয়তো দিচ্ছে না। যখন হারবে তখন হয়তো আরএসএস এর কথা মনে পড়বে। এখন হাওয়াতে জিতে যাচ্ছে, আর বিরোধী দল বলে কিছু নেই। কংগ্রেস ওপর করছে, ওপর করে হবে না।
তো এমন মাটির সাথে মিশে থাকা কংগ্রেসের নেতৃত্বকে এগোতে হবে। এইবার যেটা ঘটছে, বাংলা তো আগে দখল হয়েছে বাম আমলে। আপনিও খুব ভালো করে জানেন, নিরাময় পলিক্লিনিক সাধারণ বাঙালির জন্য সেটা আমাদের টডিদের হাতে দিয়ে দেওয়া হলো, সিএসসি গোয়েঙ্কার হাতে দিয়ে দেওয়া হলো। পাবন রুইয়া, এখন নতুন করে আবার নামটা এসছে, পাবন রুইয়াও কি জিনিস ছিল সেটা আপনিও জানেন। তারপর নেউটিয়ারা কি ছিল, এককালে মারোয়ারিরা করতো, এখন সেটা শিফট হচ্ছে গুজরাটির দিকে। সেটা গুজরাট করছে, আর গুজরাটিরা তো বড় বাজার 60% দখল করে আছে, মারোয়ারিরা না, গুজরাটিরা করে আছে। ইলেকট্রিক ব্যবসাটা কাদের হাতে? ইলেকট্রিক ব্যবসাটা তো ওদের হাতে। যত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আমরা কিনি সেগুলো তো গুজরাটিদের হাতে পড়ে আছে দখলটা। সুতরাং বাংলায় গুজরাটি এসে গেছে, কিন্তু বিজেপি থাকাতে সুবিধা হয়েছে, টাকাটা দিয়ে এরা বিজেপিকে শক্তিশালী করতে পেরেছে, অ্যাটলিস্ট সুপারফিশিয়ালি, মিডিয়ার কাছে, গ্রাউন্ড লেভেলে না। এখনো গ্রামে বিজেপি ঢুকতে পারেনি, কিন্তু বিজেপি একটা সুবিধা যেটা হলো, আপনি যদি বিজেপির গ্রাউন্ড লেভেলে নাও থাকে, যে মানুষটা আজকে বাংলাদেশ হিন্দু এসব বিশ্বাস করে, সেই বাঙালিও গিয়ে ভোটটা দিয়ে চলে আসবে। সুতরাং বিজেপির কিন্তু বুথ লেভেল দরকার নেই। আমি বারবার বলছি, বিজেপি যে ইস্যুটা নিয়ে খেলে, বুথ লেভেলের দরকার নেই। যেখানে মুসলিম বেশি ওখানে হিন্দুদের ভোটটা বিজেপিতে যাচ্ছে, যেখানে ইন্টারফেস কস্ট্রোপলিটন বিজেপিতে যাচ্ছে, যেখানে পুরো হিন্দু আছে সেইখানে বিজেপির ভোটটা কিন্তু কম যাচ্ছে। সুতরাং একটা অ্যান্টি মুসলিম একটা ব্যাপার আছে, ওই অ্যান্টি মুসলিম থেকে ইউনাইটেড করতে পেরেছে এক সেকশন বাঙালি হিন্দু, আর পুরোপুরি নন বেঙ্গলি হিন্দু। এই দুটো যদি জোট হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিপদ আছে। 1:1 যদি কোনোদিন তৃণমূল ভার্সেস বিজেপি হয়, সেটাও কিন্তু বিপদ আছে, ভোটটা কিন্তু টিল্ট করে যেতে পারে। সুতরাং থার্ড পার্টি থাকা সবসময় ভালো, বা সব পার্টি জোট মিলে লড়াই করুক বিজেপিতে, সেটা বরং লাভ আছে, কিন্তু তা না হলে কিন্তু খুব বিপদ আছে আগামী দিন। আচ্ছা, এই যে এসআইআর নিয়ে তোমরা যে লাগাতার প্রচার করছো, মানুষ কি ব্যাপারটা বুঝতে পারছে? ইট ইজ সো ডেঞ্জারাস। একটা দলিত, মুসলিম, আদিবাসী, প্রান্তিক মানুষ, গরিব মানুষ কোথায় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে তারা কি করে টাইমলি সবকিছু ফিল আপ করবে? কপিল সিব্বল যেটা সুপ্রিম কোর্টে প্লেস করেছেন, ভয়ঙ্কর কথা, এবং সত্যি কথাটা সত্যি যে ওই প্রত্যেকটা ফর্মের নিচে এসআইআর সই করতে হবে। দেশের কতজন লিটারেট, তারা কজন সই করতে পারবে? তাহলে কি তার ফর্ম বাতিল হয়ে যাবে? কি হবে? সে ফিল আপ করতে পারবে কিনা? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া প্রত্যন্ত জঙ্গলমহলের লোকে যারা কুড়ে ঘরের মধ্যে থাকে, বহু মানুষ রাস্তার ধারে থাকে। ইলেকশন কমিশনে বলা হচ্ছে যে মানুষ রাস্তার ধারে থাকে এবং যেখানে সই, সেও ভোটার, সেও নাগরিক। এই ব্যাপারটাকে কি তার মানে একটা সেকশন অফ দ্য ভোটার যারা এতদিন ধরে ছিল, যারা জেনুইন, তারা অন্য পরিযায়ী নয়, অন্য নয়, তাদেরকে বাদ দেওয়ার কি কোনো ডিজাইন আছে বলে মনে হয় এই গোটা প্রক্রিয়ার মধ্যে? একদিকে তো অবাঙালি যারা ডুপ্লিকেট ভোটার বিহারে, উত্তরপ্রদেশে আছে, তাদের নাম থেকে গেল। উল্টো দিকে যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, সে সাঁওতালি বাঙালি হোক, অরিজিনাল মাহাতোই হোক, কুর্মি হোক, আদিবাসী হোক, সে নর্থ বেঙ্গলেই হোক, সাউথ বেঙ্গলি হোক, তাদের একটা সেকশনের, প্লাস মতুয়াদের একটা সেকশনের নাম বাদ চলে যাওয়ার আশঙ্কা। এই গোটা ব্যাপারটাকে তুমি সংগঠন ভাবে বা রাস্তায় নেমে কিভাবে দেখছো? আমরা এটাই বলছি প্রসন্দা, পরিষ্কার কথা, আমিও আপনার মতো ঘৃণা করি না। আর যদি অবাঙালি বলে ঘৃণা করি, তাহলে আমি মনোজ মুরলীকে ঘৃণা করতে হয়, বি বালসারাকে ঘৃণা করতে হয়, তাদের আমরা সম্মান জানাই। কিন্তু একই সাথে আপনি যেটা বলছেন যে, কিন্তু এটা পরিষ্কার কথা, আমরা একটাই কথা বলেছি, এসআইআর আর এনআরসি কিন্তু এক বিষয়, ঘুরিয়ে এনআরসি হচ্ছে। খালি নির্বাচন কমিশনের ক্ষমতা নেই বেনাগরিক বলার, কারণ নির্বাচন কমিশন এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। আরেকটা হচ্ছে যে বিষয়গুলো ভাবা, যে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার রেজিস্ট্রেশন অ্যাক্ট, এগুলো কি আমরা সব ভুলে গেলাম? এই ভুলে যাওয়ার জন্য আমাদের আজকে কি এই অবস্থা? এই বিষয়গুলো বুদ্ধিজীবীরাও তোলেনি, পলিটিক্যাল ফিগার্সরা তোলেনি, যারা লাইন বাই লাইন এগুলো পড়া উচিত ছিল। মানে at times you have to read between the lines। কিন্তু এটা প্রান্তিক বাঙালিকে শেষ করা, প্রান্তিক বাঙালিকে শরণার্থী বানানো, প্রান্তিক বাঙালিকে ভিখিরি বানানো, প্রান্তিক বাঙালিকে অসহায়তা বাড়ানো, প্রান্তিক বাঙালিকে কোণঠাসা করা, এটার উদ্দেশ্য তাই, যাতে অবাঙালিদের দাপটটা বাংলায় আরো বাড়ে। সুতরাং অবাঙালিরা মাথার ওপর নাচবে, আমরা মেনে নিয়েছি।
বিধান রায় থেকে শুরু করে যিনি ধানবাদ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, তারপরে 34 বছর বিশ্ব মানবতা দেখেছি, এখন মাঝে মাঝে হিন্দি একাডেমি আর উর্দু একাডেমির গল্প শুনি। তো গল্পটা হচ্ছে কোন রাজনৈতিক দল বাঙালির কথা ভেবে করেনি, নিজেদের স্বার্থটা ভেবেছে। কিন্তু বাঙালি জাতীয়তাবাদী করতে আমরা এখনো ভোট ময়দানে নামিনি। একমাত্র আমরা বাঙালি সোশিও পলিটিক্যাল দল, বাকিরা যারা করছে তারা সবাই অ্যাপলিটিক্যাল, ভোট ময়দানে। কিন্তু বাঙালির স্বার্থ বলতে গেলে আমাদের রাজনীতি কথা আনতেই হবে, বলতেই হবে ভবিষ্যৎটাকে দেখে। ভবিষ্যৎ বাঙালির আমি বলবো না এখনো অন্ধকার, কারণ বাঙালি বুঝতে পারছে। এই যে গতকাল একটা ভালো হয়েছে, আমাদের যাদবপুর 8B বাস স্ট্যান্ডে ছিল। এখন আমাদেরও সংগঠনের একটা সীমিত ক্ষমতা, সব মানে একটা মিটিং করতেও যদি 7 দিন করি, এবং তার সেটা টাকা আমাদের ওই টাকা নেই, আমাদের না। ওই টাকা নেই। একটা মিটিং সবকিছু স্টেজ বানাতেও 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। তো সেটা যদি প্রত্যেকদিন করলে 40,000 টাকা সপ্তাহে লেগে যাবে। যেটা বিজেপির আছে, ওদের কোটি টাকা ফেলতে কোনো অসুবিধা হয় না। তো ঘটনাচক্রে আমরা যতটুকু বলেছি, এবার সেইখানে দেখলাম হাততালিও আসছে, আবার পাশ থেকে কেউ বলে যাচ্ছে বাংলাদেশ নিয়ে বলুন। তো ঘটনাচক্রে আমাদের কথাটা আজকে ঢুকছে বলেই সে বাংলাদেশের কথাটা তুলছে। এইটাই আমি মনে করি ধন্যাত্মক বিষয়। এটাই মানুষ বিরক্ত হয়ে, তার মানে আমাদের কথাটা ভেতরে তার স্পর্শ করছে বলেই সে কিন্তু রেগে যাচ্ছে, সে রেগে যাচ্ছে। আপনার তখনই আপনি ক্রুদ্ধ হবেন যখন আপনার আঁতে ঘা লাগবে। ওই আঁতে ঘাটা আমরা লাগাতে পারছি। কালকে যাদবপুরের সভাটা আমরা মনে করি সব থেকে ধন্যাত্মক বিষয়, যে কিছু মানুষ বাংলাদেশ আর বিজেপির কথা তুলছে আমাদের কথাটা শুনে, আর বেশ অনেক মানুষ হাততালিও দিয়েছে। তো সেখানে মানুষের মধ্যে আমরা একটা প্রভাব ফেলতে পারছি, ইতিবাচক প্রভাব। সেটা নিয়ে আমরা খুঁজি, আরো আমরা করবো। পরের সপ্তাহে আমাদের বেহালা আছে, তারপরে আমাদের পিকনিক গার্ডেন আছে, বিভিন্ন জায়গায় ঢাকুরিয়া আছে, তারপরে নদিয়া আছে। এরকম করতে থাকবো আমরা টানা করতে থাকবো যতদিন ওই মানে নির্বাচন কমিশন না ডাকে বিষয়টা। কিন্তু আমরা লড়ে যাচ্ছি আমাদের মতন, বাঙালির উত্তরণ, বাঙালির জন্য চেষ্টা করা, বাঙালির পাশে থাকা, আর বাঙালিকে নিয়ে যতটা বলা যায়, SIR এর বিরুদ্ধে মানুষকে সাবধান করা যায়, সেইটুকু চেষ্টা করছি। সেই প্রয়াস আমাদের জারি থাকবে। আমি জাস্ট একদম শেষ মুহূর্তে এসে গেছি, তার মানে তোমার কথা থেকে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে গেল। এক, এই SIR এর মূল উদ্দেশ্য হচ্ছে NRC ফাইনালি করা ঘুরপথে। নাম্বার 2, এই SIR করার ফলে প্রান্তিক বাঙালি আরো প্রান্তিক, আরো একেবারে দারকিনার একেবারে কোণঠাসা হয়ে যাবে। অন্য দিক থেকে অবাঙালি ব্যবসায়ী যারা ইউপি বিহারেরও ভোটার, এখানকার ভোটার, তাদের পলিটিক্যালি কিছুটা পাওয়ার বাড়বে এবং তাদের দবদবা আরো বাড়বে, এবং কোনো পলিটিক্যাল পার্টি যে কারণে তাদের বিরুদ্ধে তাদের ভোট হাতছাড়া হবে বলে বলছে না। এটাই তো দাঁড়ালো ফাইনাল কনক্লুশন। একদমই এই নিয়েই আমাদের লড়াই। যাক, অনেকক্ষণ সঙ্গে ছিলে, অনেক ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ। আশা করি পরবর্তীকালে আমাদের অনুষ্ঠানে আরো পাওয়া যাবে। যারা দেখছিলেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।